বাংলাদেশ যেন আন্দোলনের দেশ, আর আন্দোলনের প্রধান অনুষঙ্গ সড়ক অবরোধ। চাকরি, শিক্ষা, প্রশাসনিক বৈষম্য সহ যে দাবি থাকুক না কেন, সবার আগে সড়ক অবরোধ করা হয়, যার ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতিও। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, সড়ক অবরোধ করে আন্দোলনই কি দাবি আদায়ের একমাত্র পথ? দীর্ঘদিন ধরেই রাজধানী যেন পরিণত হয়েছে দাবি আদায়ের নগরীতে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, শুধু ঢাকায় 6 মাসে অন্তত 136টি ও 1 বছরে 5 শতাধিক ছোট বড় বিক্ষোভ হয়েছে। এসব আন্দোলনে আহত হয়েছে অনেকেই। সড়ক অবরোধ করে রাখায় ব্যাহত হয়েছে অফিস আদালতের কার্যক্রম, বন্ধ থেকেছে স্কুল কলেজ, দীর্ঘ যানজটে আটকা পড়েছে অ্যাম্বুলেন্সও। খেটে খাওয়া মানুষের জীবন হয়ে উঠেছে আরও অনিশ্চিত। এই যে ভোগান্তিটা, এটার দায়ভার কে নেবে? আন্দোলন করতেছে ঠিক আছে, কিন্তু আমাদের এমন কষ্ট দিয়ে আন্দোলন করাটা কি উচিত? বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, তবে দাবি আদায়ের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক উদ্যোগ আর নীতি সংস্কার আরও কার্যকর সমাধান। মানুষ রাস্তায় গিয়ে দাবি জানাতে চায়, কারণ তারা মনে করে জোর করে নিজের অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে। এই যে জোর করে নিজের অধিকার প্রতিষ্ঠা করার যে চিন্তাটা, এটা হচ্ছে আইনের শাসনের পরিপন্থী। এখন দেশে যদি আইনের শাসন না থাকে, তাহলে মানুষ জোরের পথেই যাবে। বিশৃঙ্খলা ও ভোগান্তি এড়াতে নাগরিকদেরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। এছাড়া যে কোনো আন্দোলনের জন্য স্থান নির্ধারিত করার পক্ষেও মত তাদের। নগরে বসবাসের জন্য নাগরিকদেরও একটা সিটিজেন চার্টার থাকা উচিত। তার আচরণ বিধিমালা কেমন হবে, নগরে কিভাবে চলবে, নির্দিষ্ট কিছু জায়গা থাকা দরকার। সেখানে গিয়ে আপনার নাগরিক যে চাহিদা, তার প্রতিবাদ বা আপনার নাগরিক অধিকারের প্রতিবাদ আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু কাউকে সমস্যায় ফেলে না। আন্দোলনের সবচেয়ে বেশি ভুক্তভোগী সাধারণ মানুষ। ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনে নামার আগে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শুধু গুলশান 1 নম্বর সিগন্যালে সপ্তাহে 2 লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। এর মধ্যে কেবল রোববারই আইন ভঙ্গের সংখ্যা 40,000-এর বেশি। আইন ভঙ্গের তালিকায় শীর্ষে রয়েছে ব্যক্তিগত গাড়ি। এসব তথ্য উঠে এসেছে ট্রাফিক্স নামের একটি সংস্থার বিশ্লেষণে। ট্রাফিক পুলিশ বলছে, নিয়ম ভঙ্গের এই তথ্য মামলা দায়ের করতে কাজে আসবে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলশান 1। এখানে ট্রাফিক আইন ভঙ্গ করা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় ট্রাফিক পুলিশের সিগন্যালও মানে না পথচারী কিংবা চালকেরা। কী ধরনের যানবাহন সবচেয়ে বেশি ট্রাফিক আইন ভাঙছে, এতদিন তার কোনো সঠিক তথ্য ছিল না পুলিশের কাছে। ট্রাফিক্স নামে একটি সংস্থা এআই প্রযুক্তি ব্যবহার করে গুলশান 1 সিগন্যালে ট্রাফিক আইন ভঙ্গের তথ্য সংগ্রহ করছে। 10টি ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত 48 লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যান। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম 15 দিনে প্রতিদিন গড়ে 12,000 বার আইন ভঙ্গ করেছে ব্যক্তিগত গাড়ি, এরপর 6,000 বার মোটরসাইকেল। তথ্য বলছে, গুলশান 1 নম্বর সিগন্যালে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সবচেয়ে বেশি 40,000 বার আইন ভঙ্গ হয়। সবচেয়ে কম বুধবার এবং বৃহস্পতিবার হয় 15,000 বার। এর মধ্যে 64 ভাগই সিগন্যাল মানে না, আর 15 ভাগ উল্টো পথে চলাচল করে। বিশৃঙ্খলাকে সুশৃঙ্খলা অবস্থায় আনার জন্য এনফোর্সমেন্টের কোনো বিকল্প নেই, কিন্তু এনফোর্সমেন্টের ক্ষেত্রে আমাদের মূল যেটা সমস্যা হয় যে ডেটার অভাব। তো আমরা এখানে ট্রাফিক্সের CITMS এর মাধ্যমে এই প্রত্যেকটা রুলস ভায়োলেশনের কংক্রিট ভিডিও এবং ছবি সহ ইমেজ রাখছি, যার মাধ্যমে ট্রাফিক এনফোর্সমেন্ট অথরিটি খুব সহজেই এভিডেন্স সহকারে তাদের বিরুদ্ধে কার্যকরী আইনি পদক্ষেপ নিতে পারে। ট্রাফিক্সের সঙ্গে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা বলছে, নিয়ম ভঙ্গের কারণে মামলা দায়েরে কাজে আসবে এ প্রকল্প। সিগন্যাল লাইটে চলাচল করছে, তো এখানে সিগন্যাল ভায়োলেশনও হচ্ছে, স্পেশালি মোটরসাইকেলগুলো সিগন্যাল ভায়োলেশন বেশি করছে। তো আমরা সিগন্যালে যখন রেড জ্বলছে তখন নিশ্চয়ই থেমে যাওয়ার কথা, তো না থেমেও সর্বোচ্চ চেষ্টা করে চলে যাওয়ার জন্য, যতক্ষণ না কোনো পুলিশ সদস্য ওনাকে আটকাচ্ছেন। সুতরাং বলা যায় যে সিগন্যালেও চালাচ্ছি, ম্যানুয়ালিও চলছে। তো যদি মানুষ, সম্মানিত নগরবাসী বেশি করে সিগন্যাল মেনে চলেন, সেক্ষেত্রে আমাদের কষ্ট লাঘব হবে। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বড় রাজনৈতিক দলের সাথে জোট নয়, স্বতন্ত্রভাবে এগোবে এনসিপি। একথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিম্নকক্ষে নয়, কেবল উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় তার দল। শুক্রবার রাতে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় এসব কথা বলেন নাহিদ। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে অক্টোবরে উপজেলা পর্যায়ে কর্মসূচিতে যাবে এনসিপি। জাতীয় নির্বাচনের জন্য দলের সবাইকে সাংগঠনিক প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছিল তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে তার দল। কোনো জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে একটি দল পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করে বিশৃঙ্খলা করছে। জনগণের ওপর কোনো মত জোর করে চাপিয়ে দেওয়া যাবে না বলেও জানান তিনি। নির্বাচনকে বিলম্বিত করতে এসব আন্দোলন হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, জনগণের মতকে উপেক্ষা করে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাওয়া কর্তৃত্ববাদী আচরণ। সতর্ক করে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার ফিরে আসার পথ সুগম হবে। ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন। এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। এবং এটি করে যারা বিপ্লব করে সমাজ পরিবর্তন করতে চান তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জন্য স্মরণ সভায় আয়োজন করে জাতীয় কমিটি। সেখানে তার দীর্ঘ কর্মজীবন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা তার জীবনে নানা দিক তুলে ধরেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বদরুদ্দিন ওমরের মতো ব্যক্তি সবসময় জন্মাবেন না। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন। বিএনপি মহাসচিব আরও বলেন, বিপ্লব তখনই সফল হয় যখন কোনো সংগঠন থাকে। যারা বিপ্লবের মাধ্যমে সমাজে পাল্টে দিতে চান তাদের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় বলে আমার অন্তত মনে হয়। মানুষের অধিকার নিশ্চিত করায় প্রকৃত গণতন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশের পণ্ডিতপাড়া গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভায় তিনি একথা বলেন। আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্র হলো সকল মানুষের অধিকার নিশ্চিত করা, যেখানে সকল মানুষ তার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। বিএনপি ১৫ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে জানিয়ে তিনি আরও বলেন, আগামী বছরে জাতীয় নির্বাচন সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ভোটের মাধ্যমে দেশের অর্থনৈতিক মুক্তি ও মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হবে। গণতন্ত্রের অর্থ সকল মানুষের অধিকার যাতে নিশ্চিত করতে পারে সেই রকম একটি সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণায় চমক দিতে চেয়েছে সবগুলো সংগঠন। রাজনৈতিক মতাদর্শে অটল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে প্যানেলে প্রার্থী বাছাইয়ের কথা বলছে সংগঠনগুলো। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় কোথাও জোট, আবার কোথাও কৌশলগত সমীকরণে এসেছে চমকপ্রদ প্রার্থীর নাম। আর এসব বৈচিত্র্যই নির্বাচনী লড়াইয়ে যোগ করেছে নতুন মাত্রা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাকছাস ছাড়া প্রায় সব ছাত্র সংগঠন। এসব সংগঠনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দলীয় মতাদর্শকে সমুন্নত রেখে
প্রার্থী বাছাই করা হয়েছে বলছে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো। ভোটের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে জোট বেঁধে বিভিন্ন দলের প্রার্থীরাও এক হয়েছে। এসব প্যানেলে স্থান পেয়েছে কৌশল, ভোট যুদ্ধের নানান হিসাব নিকাশ। ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন হিন্দু ধর্মাবলম্বী আকাশ দাস। দৃষ্টি প্রতিবন্ধী এই প্রার্থী জানিয়েছেন, ধর্মের পরিচয়কে পাশ কাটিয়ে সততার প্রশ্নেই জোট বেঁধেছেন তিনি। ইসলামী ছাত্র শিবির নামটা থাকা এটা আসলে কোনো বিষয় না, আমরা আসলে সবাইকে নিয়ে থাকতে চাই এবং আমরা যেহেতু মানুষ, আমি চাইবো যে আমাদের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অবশ্যই থাকুক। ছাত্রদল জানিয়েছে তাদের প্যানেলও সাজানো হয়েছে সব পর্যায়ের শিক্ষার্থীকে অন্তর্ভুক্তির মাধ্যমে। সবাইকে নিয়েই ভোটে জিতে অংশগ্রহণমূলক চাকসু গড়তে চায় তারা। আমরা আশা করতেছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ঘোষিত যে প্যানেল, এই প্যানেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে পারবে ইনশাআল্লাহ। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, বম, ক্ষুদ্র নিগোষ্ঠী, উল্লেখযোগ্য সংখ্যক নারী এবং ভিন্ন ভিন্ন ধর্মের শিক্ষার্থীদের নিয়ে চমক দেখিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের জোট বৈচিত্র্যের ঐক্য। নামের মতোই ভোটের মাঠে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় এই প্যানেল। বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন বর্ণের মানুষ যদি আমরা এক হয়ে যদি আমরা লড়াই যদি করতে পারি, তাহলে হচ্ছে আমরা আগামী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা হচ্ছে আমরা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা হচ্ছে আমরা করতে পারব। এদিকে শুরুতে ভোট না করার সিদ্ধান্ত জানালেও শেষ পর্যায়ে এসে প্যানেল গড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রোববারের মধ্যে তাদের প্যানেল ঘোষণা আসবে বলে জানিয়েছেন নেতারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাইম হোসেন। এই পদে 18 প্রার্থী থাকলেও নাইমের প্রার্থিতা বিশেষভাবে নজর কেড়েছে সাধারণ শিক্ষার্থীদের। নাইম বলছেন, দৃষ্টিশক্তি নয়, মনের আলো দিয়ে কাজ করবেন প্রতিবন্ধী সহ সাধারণ শিক্ষার্থীদের জন্য। নাইম হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের ছাত্র। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরিবেশ ও সমাজ কল্যাণ সহ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নাইম বলেন, জন্ম থেকেই তার চোখের আলো নিভে গেলেও পরিবর্তন করতে চান সবার দৃষ্টিভঙ্গির। ডিসেবলদের ভোকাল হিসাবে আমার আসলে বিশ্ববিদ্যালয়ে আগ থেকে কথা বলে আসছি। যখন ইলেকশনের সুযোগ পেলাম, ইলেকশন হবে জানলাম, তখন ভাবলাম যে এটা তো বোধহয় সেই জায়গায় যেটা আমি খুঁজতেছি, মানুষের জন্য কথা বলা, মানুষের জন্য কাজ করা। সহানুভূতি নয়, সুযোগ পেলে প্রতিবন্ধীদের জন্য কাজ করতে চান। ক্যাম্পাস থেকে দূর করতে চান সব ধরনের বৈষম্য। ইলেক্টেড হই বা না হয়, ইনশাল্লাহ আমি যে ইলেক্টেড হয় আমার এই পোস্টে আমি তার সাথে কাজ করব। বিশ্ববিদ্যালয়ে যাতে একটা সুন্দর আধুনিক একটা ডিসেবল ফ্রেন্ডলি লাইব্রেরি হয়, অ্যান্ড প্রত্যেকটা হল, বিল্ডিং এবং প্রশাসনিক বিল্ডিং আমি হচ্ছে ডিসেবল স্টুডেন্টদের জন্য একটা র্যামের ব্যবস্থা করতে চাই। নাইমের এমন সাহসী পদক্ষেপে খুশি সহপাঠীরা। নির্বাচনী প্রচার প্রচারণায় সহায়তা করার পাশাপাশি তার জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা হলে ডোর টু ডোর যাচ্ছি, তারাও আমাদেরকে খুবই উৎসাহিত করছে এবং এখানে যে নাইম এগিয়ে আসছে আমাদের সবার জন্য কাজ করার জন্য, এটা ওর সাহসিকতার একটা পরিচয়। এই রাকসুতে তার যে পদ আছে, এই পদে যদি আমরা নির্বাচন করি, আশা করি সে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 23 পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 306 জন প্রার্থী। মোট ভোটার 28,901 জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাকসু নির্বাচন নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, নির্বাচনে প্রচারণা কেমন চলছে, আর আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ কি আছে? রাকসু নির্বাচনকে ঘিরে যে প্রচারণা সেটি বেশ জমে উঠেছে বলা যায়। গত কয়েকদিন ধরেই এই আজকে সপ্তাহ জুড়ে মূলত প্রচারের কার্যক্রম চলছে। প্রার্থীদের মধ্যে যেই প্রচারণা সেটির ক্ষেত্রে আজকের দিনটা একটু আলাদা, কারণ আজকে ছুটির দিন।
ছুটির দিন হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে সেইভাবে শিক্ষার্থীদের পদচারণা নেই এখন পর্যন্ত। তবে গতকাল আমরা যেটি দেখেছি, গতকালও ছুটির দিন ছিল, কিন্তু প্রচুর সংখ্যক শিক্ষার্থী এখানে এসেছিল। মূলত ভোটের যে আমেজ, সেই আমেজের অংশ হতেই আমরা অনেকেই আসতে দেখেছি। ছাত্রছাত্রীরা এখানে এসেছেন, আড্ডা দিয়েছেন, ভোটের যে প্রচার সেটি চালিয়েছেন। যেমন প্রার্থীরা, ভোটাররাও তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে, কুশল বিনিময় করেছে এবং রাষ্ট্র নির্বাচনকে ঘিরে আলোচনা করেছেন। এইখানে আরেকটি বিষয়, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ভোটার যারা আছে 28,901 জন, সেই ভোটারের 65% ভোটারই কিন্তু থাকেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে। অর্থাৎ আবাসিক যে পদ্ধতি, আবাসনের যে সুবিধা, সেটি মাত্র 35 থেকে 37% শিক্ষার্থী মূলত এই সুবিধাটা পায়। যে কারণে বেশিরভাগ শিক্ষার্থী যেহেতু এই ক্যাম্পাসের বাইরে থাকেন, আজকের দিনের ভোটাররা, প্রার্থীরা যেটি করেছে, গতকালকেও আমরা যেই কাজটি দেখেছি, আশপাশের যেসব ছাত্রাবাস বা ছাত্রীনিবাস আছে সেগুলোতে মূলত তাদের ভোট চাওয়ার যে কার্যক্রম সেটি পরিচালনা করেছে। আজকেও অনেকের সাথেই আমরা কথা বলেছি, তাদের এই পরিকল্পনার ছুটির দিন হিসাবে এই পরিকল্পনাও আজকেও আছে যে বিশ্ববিদ্যালয়ের বাইরের আশপাশে যেসব ছাত্রাবাস, ছাত্রীনিবাস আছে সেগুলোতে গিয়ে তারা প্রচারণা চালাবেন, নিজেদের অবস্থান জানান দেবেন। আর এর বাইরে যেটি আজকে কিছুক্ষণ পরেই ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেলের তারা তাদের ইশতেহার ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর ছাত্র দলের যে প্যানেল, তারাও তাদের প্রচার কার্যক্রম আজকে চালাবে। এইখানে যে মোট 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে, তার মধ্যে 2টি প্যানেল মূলত পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ছাত্রদল এবং ছাত্র শিবির। এর বাইরে অন্য যেসব প্যানেলগুলো আছে তারা প্যানেলবদ্ধভাবেই যেমন নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, ব্যক্তিগতভাবেও চালাচ্ছে। এর বাইরে স্বতন্ত্র যেসব প্রার্থী আছে তারা কিন্তু গত কয়েকদিন ধরে এই কাজটি করছে, যে মূলত যারা শিক্ষার্থীরা এইখানে ক্যাম্পাসে আসছে, যারা ক্লাসে আসতেছে, তাদের মাঝেই মূলত প্রচারের কাজটি চালাচ্ছে। তবে আরেকটি বিষয়, প্রথম বর্ষের যারা শিক্ষার্থী তারা কেউই যেহেতু আবাসিক শিক্ষার্থী, আবাসন সুবিধা পায়নি, যে কারণে তারা মূলত ক্লাসে আসছেন যখন, তখন ক্যাম্পাসে ঘোরাফেরার সময় প্রচারের কাজটি চলছে। তবে আজকেও ছুটির দিন হলেও বেলা বাড়ার পরে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে এবং প্রার্থীদের উপস্থিতিও বাড়বে বলে আমরা জানতে পারছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। অবসরে যাওয়া ও ছুটিতে থাকা শিক্ষকদের নামের পরিদর্শকদের ভাতার টাকা তুলেছেন সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষকেরা। এক্ষেত্রে ব্যবহার করছেন ভুয়া নাম ঠিকানা। সম্প্রতি নির্বাচন কমিশনের নিয়োগ পরীক্ষার পরিদর্শকের ভাতা তোলায় ভুয়া নাম ঠিকানা ব্যবহারের প্রমাণ মিলেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে। এবছর 8 আগস্ট নির্বাচন কমিশনের নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষা হয় রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে। 2520 জন শিক্ষার্থীর বিপরীতে 35টি কক্ষে পরীক্ষা পরিচালনার জন্য প্রায় 1,80,000 টাকা দেয় নির্বাচন কমিশন। পরীক্ষার 1 ঘন্টা ডিউটির জন্য প্রতিজন 1500 টাকা করে নেন শিক্ষকেরা। কিন্তু বরাদ্দের টাকা বেঁচে যাওয়ায় ভুয়া তালিকা দেয় সিদ্ধেশ্বরী কলেজের পরীক্ষা কমিটি। যে তালিকায় ছিল অবসরে যাওয়া, আমেরিকায় থাকা এবং মাতৃত্বকালীন ছুটিতে থাকা শিক্ষকদের নাম। এর বাইরেও কিছু ভুয়া নাম জমা দেয় কমিটি। সিদ্ধেশ্বরী কলেজের জমা দেওয়ার তালিকায় আছেন অবসরে যাওয়া ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নাতাশা সরকার, প্রাণীবিজ্ঞানের সাবিনা মিতা সহ অন্তত 5 জনের নাম। বিদেশে থাকা সামন্তী মৃধা সহ 2 জনের নাম আছে এই তালিকায়। আর ডিউটি না করে তালিকায় নাম উঠেছে ইংরেজি বিভাগের ফাতেমা আমিন ও বাংলার ফেরদৌস ভূঁইয়া সহ অন্তত 6 জনের। এছাড়া 7 জন শিক্ষকের ভুয়া নাম দিয়ে টাকা উঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ভৌতিক নাম দিয়ে বা বাইরের কারো নাম দিয়ে বা রিটায়ার করছে তাদের নাম দিয়ে লিস্টটা করতে হয়, এইটা আমরা বুঝি না আগে। নাজিয়া হোসেন তিথি, শি ইজ ইন ইউএসএ নাও, আর সমাপ্তি মৃধা ইজ ইন অস্ট্রেলিয়া। ইংলিশের 3 জন ম্যাডাম ওদিন ওনারা ডিউটি করেন না, ওনাদের নামও বিল করা হয়েছে। ইভেন আমাদের বাংলা টিচার ফেরদৌস, এই যে গেঞ্জি পরা, টি শার্ট পরা, ওনার নামও বিল করা, উনি ডিউটি করেন না। নিয়োগ পরীক্ষায় 8 থেকে 10,000 টাকা নিয়েছে কমিটির সদস্যরা। অধ্যক্ষ বলছেন, প্রাপ্ত টাকা সমন্বয় করতে এমন তালিকা সবসময় দিয়ে থাকেন। নির্বাচন কমিশনের সাথে আমার যেভাবে কথা হয়েছে আমরা সেভাবে কাজ করেছি। কমিটির পরীক্ষা যত নিয়োগ পরীক্ষার এই একইভাবে ওনারা এই টাকাগুলো অতীতে পাইছে এবং একইভাবে নিছে এবং আমরা সমস্ত শিক্ষক একইভাবে পাইছি। নির্বাচন কমিশন বলছে, পরীক্ষার নামে আর্থিক অনিয়মের দায় কলেজ কর্তৃপক্ষকেই নিতে হবে।
আমাদের বলেনি, আমি বললাম আমাদের বলেনি। আপনি বলেন যে নির্বাচন কমিশনের সচিব বলেছে, তারা জানে না এবং আপনারা মিথ্যা কথা বলেছেন। এ বিষয়ে কথা বলতে গেলে বিবাদে জড়ান কলেজটির শিক্ষকরা। এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান সিনিয়র শিক্ষকরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 9 বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। প্রায় 1 দশক পর হতে যাওয়া নতুন সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে রয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা। বেলা 11টায় জেলা শহরে পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন উপলক্ষে তৈরি করা হচ্ছে সুবিশাল মঞ্চ। শহরের উল্লেখযোগ্য সড়ককে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি। আলোচনাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, দীর্ঘ 9 বছর পর এই সম্মেলন হচ্ছে, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আর 11টায় তো শুরু হবে, নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন? দেখুন, দীর্ঘ 9 বছর পর এই সম্মেলনটি হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির। এখন পর্যন্ত মাঠে নেতাকর্মীরা প্রবেশ করেনি, 10টার পর প্রবেশ করবে, কারণ এই অনুষ্ঠানটি মূলত শুরু হবে বেলা 11টায়। এখানে উপস্থিত থাকবেন যে সম্মেলন যে অনুষ্ঠান সেটি উদ্বোধন করবেন বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি থাকার কথা রয়েছে উদ্বোধক হিসাবে, এবং প্রধান অতিথি হিসাবে থাকবেন বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ভার্চুয়ালি যুক্ত থাকবেন। আর এই 9 বছর পর প্রায় 1 দশক পর এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে একটা উৎসব আমেজ কাজ করছে। সারা শহর জুড়ে আপনি ধরে নিতে পারেন যে শতাধিক তোরণ করা হয়েছে, বিভিন্ন ব্যানার ফেস্টুন, এবং মঞ্চটি করা হয়েছে অনেক বড়, এবং আপনি ধরে নিতে পারেন যে এটা একটা বিশাল উৎসব আমেজ নেতাকর্মীদের মধ্যে কাজ করছে। এবং যারা আয়োজক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রায় 70 থেকে 80 হাজার নেতাকর্মী উপস্থিত হবেন এই সম্মেলনকে ঘিরে, এবং তারা প্রস্তুতি নিচ্ছেন। 10টার পর মাঠে প্রবেশ করবেন এবং 11টায় অনুষ্ঠানটি উদ্বোধন হওয়ার কথা। কেন্দ্রীয় নেতারা যারা আসার কথা, যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য যে নেতারা, তারা এখনো এসে পৌঁছেনি। সব মিলিয়ে আসলে আমি যদি আপনাকে সর্বশেষ বলি যে এই যে 1 দশক পর যে কিশোরগঞ্জের জেলা বিএনপির যে সম্মেলন, সেই সম্মেলনে মানুষের একটা উৎসাহ উদ্দীপনা। এখানে আসলে ভোটের ব্যবস্থা করা হয়েছে, যারা পদপ্রার্থী আছেন বা যারা নির্বাচিত হবেন। সভাপতি প্রার্থী রয়েছেন 2 জন, বর্তমান সভাপতি শরীফুল আলম, এবং সহসভাপতি যিনি বর্তমান কমিটির, তিনিও এখানে প্রার্থী হয়েছেন, 2 জন সভাপতি প্রার্থী, এবং সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছেন 4 জন। সব মিলিয়ে যদি সমঝোতার মাধ্যমে না হয় তাহলে এখানে ভোট হবে, এরকম একটা প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং ভোটের যে কমিটি করা হয়েছে, এখানে ভোট দেওয়ার মতো বুথ করা হয়েছে মোট 21টি, 13টি উপজেলা, 8টি পৌরসভার। নেতাকর্মীরা 10টার পর মাঠে ঢুকবেন এবং 11টায় এই অনুষ্ঠানটি শুরু হবে, এরকমই আমরা আয়োজকদের কাছ থেকে জেনেছি। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। পঞ্চগড় সদর হাসপাতালে ধর্ষণ চেষ্টার শিকার এক শিশুর স্বজনদের সঙ্গে চিকিৎসকের আপত্তিকর আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। অভিযুক্ত আবুল কাশেম পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক। গত সোমবার ধর্ষণ চেষ্টার শিকার 5 বছর বয়সী এক শিশুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসক আবুল কাশেম ভুক্তভোগী শিশুটির পরিবারের কাছে মামলার কাগজপত্র চান। তখন কাগজ আনা হয়নি বলে জানালে চিকিৎসক শিশুটির বাবা স্বজনদের গালাগাল করেন। এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্বাস্থ্য বিভাগ তাকে দায়িত্ব থেকে অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেয়। আজ শনিবারের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
ফরিদপুরে শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন অন্তঃসত্ত্বা মা। শুক্রবার রাতে সদরপুর উপজেলার পূর্বকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রমজান মুন্সির স্ত্রী সুমাইয়া আক্তার ও শিশু হুজাইফা। স্থানীয়রা জানায় বাড়ির পাশে ঘাস কাটছিলেন শ্বশুর মোতালেব মুন্সি। হঠাৎ স্বজনদের চিৎকার শুনে বাড়িতে আসেন। এ সময় ঘরের মধ্যেই কম্বলে পেঁচানো অবস্থায় শিশু হুজাইফার মরদেহ দেখতে পান। পরে পাশের ঘর থেকে মাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইলিশ সংকটের কারণে বরিশাল থেকে চাহিদা মতো ভারতে রপ্তানি করা যাচ্ছে না। 4 দিনে 48 মণ ইলিশ রপ্তানি হয়েছে পোর্ট রোড মৎস্য আড়ত থেকে, যা গত বছর একই সময়ের চেয়ে প্রায় 12 মণ কম। এতে রপ্তানি নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। এই বছর দুর্গাপূজায় ভারতে 1200 টন ইলিশ রপ্তানি করছে সরকার। 16 সেপ্টেম্বর থেকে 19 দিনে বরিশালের 4টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। কিন্তু আড়তে ইলিশ কম আসায় শঙ্কায় ব্যবসায়ীরা। তারা জানান, গত বছরে রপ্তানি শুরুর 4 দিনে বরিশাল থেকে ভারতে ইলিশ যায় 60 মণ, কিন্তু এবার 4 দিনে রপ্তানি হয়েছে 48 মণ ইলিশ। টোটালি তো কোনো মাছ নেই, আর টোকায় টোকায় মাছই করতে হয়। তাতে যে 90 টনের যে অর্ডার, তাতে যে কি মানে 90 টনের যে অর্ডার, তাতে কোনো রকম ফিল আপ করা সম্ভব না। আড়তদাররা বলছেন, গত বছর থেকে পোর্ট রোড মৎস্য আড়তে ইলিশ আসা কমে গেছে কয়েক গুণ। বড় ইলিশও তেমন আসছে না। আগে মনে করেন এই জাতটা না হলে এলসিএলি মনে করেন অন্তত 500-700-1000 মণ মাছ আইতে, এখন ধরেন 100 মণ মাছও নাই টোটালি। আপনি 100 মণ মাছ জোগাড় করতে লাগবে 3 দিন। তাহলে মাছটাকে 3 দিন কেরাই করি এরপর দেওয়া লাগবে। মৎস্য আড়তদার মালিক সমিতি বলছে, গত বছর বরিশাল থেকে 24 টন ইলিশ রপ্তানি হয় ভারতে, কিন্তু এবার বেশি দামেও মিলছে না। মাছও কম, মাছের খুব দাম। এখন এই জায়গা আমরা গেলবার যে মাছের টার্গেটটা দিতে পারছি, এবছর আমার মনে হয় না যে বরিশাল মাছঘাট থেকে এই এলসিডি এই টার্গেটে সরকারকে দিতে পারবে কিনা। বরিশালের মোকামে 900 গ্রামের ইলিশ মণ প্রতি 80,000, 500 গ্রাম 64,000, 1 কেজির ইলিশ 92,000, 1200 গ্রামের ইলিশ 97,000 টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 7 বছর পরও চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক 4G কভারেজ পাওয়া যাচ্ছে না দেশের বেশ কিছু গ্রাম এলাকায়। বিটিআরসির নিরীক্ষায় দেখা গেছে গ্রামের 58% এলাকায় 4G কভারেজ মেলেনি গ্রামীণ ফোনের। এছাড়া বাংলালিংকে 49, রবিতে 41 ও টেলিটকের 77% এলাকায় নেই 4G। একই খরচে ইন্টারনেট প্যাকেজ কিনলেও বৈষম্যের শিকার গ্রামের গ্রাহকেরা। এজন্য অপারেটরগুলোর সীমাবদ্ধতাকে দুষছেন আইসিটি বিশ্লেষকেরা। রাজধানীতে মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে কিছু গ্রাহকের অভিযোগের শেষ নেই। এমন অবস্থায় দেশের বেশিরভাগ গ্রাম অঞ্চলের নেটওয়ার্ক নিয়েও গ্রাহকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। একই খরচে ইন্টারনেট প্যাকেজ নিলেও শহরের তুলনায় গ্রামে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চলতি বছরের জুলাইয়ে টাঙ্গাইল, বগুড়া ও গাইবান্ধা সহ কয়েকটি জেলায় 574 কিলোমিটার এলাকায় সরেজমিনে নিরীক্ষা চালায় বিটিআরসি। এসব স্থানের প্রায় 58% এলাকায় 4G কাভারেজ মেলেনি গ্রামীণ ফোনের। বাংলালিংক, রবি ও টেলিটকের ক্ষেত্রে যা 49, 41 ও 77%। আমার করে এই যে সিমের নেটওয়ার্ক দিয়ে কোনো কাম হয় না, ডাইরেক্ট ওয়াইফাই ইউজ করতে হয়। ঠিক মতো কথাই বলতে পারি না, আমাদের বাইরে যেয়ে কন্ট্যাক্ট করতে হয়। ইউটিউব, ফেসবুক এগুলো চালানো যায় না। যে পরিমাণ চাহিদা টাওয়ার তৈরি করার কথা ওভারঅল গ্রাহকদেরকে সার্ভিস দেওয়ার জন্য, সেই পরিমাণ টাওয়ার আমরা টাওয়ার কোম্পানিগুলোর থেকে পাচ্ছি না। এবং এখানে আমরা দেখেছি যে একটা কোম্পানির কাছে 800 টাওয়ার আছে, বাট তারা আর কোনো ইনভেস্ট করছে না। আরেকটা টাওয়ার কোম্পানির কাছে দেখেছি তারা ইনভেস্টমেন্টটা খুব স্লো। অপারেটরদের অবকাঠামো উন্নয়ন না করা হলে গ্রাহকদের পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন আইসিটি বিশ্লেষকরা। 4G ক্ষেত্রে মোবাইল অপারেটররা সেটা করতে ব্যর্থ হয়েছে, কোনো সন্দেহ নেই। এই সেবাটা চালু করার জন্য যে প্রযুক্তিগত যে পরিবর্তনগুলো আনা দরকার, অপারেটরদের মর্যাদা দেওয়া হচ্ছে সেটা খুব দ্রুত করার। শুধু উদ্বোধনটা বড় বিষয় নয়, মূল বিষয় হচ্ছে যে এই সেবাটা দেশের সব জায়গা থেকে সব মানুষ পাচ্ছেন কিনা। বিটিআরসি বলছে এই সমস্যার সমাধানে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 11,76,00,000। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরে গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধের পশ্চিম পাশে তীব্র ভাঙনে 4 দিনে প্রায় 100 মিটার অংশ বিলীন হয়েছে।
ভাঙন অব্যাহত থাকায় ঝুঁকির মুখে সেতু ও লালমনিরহাট রংপুর আঞ্চলিক সড়ক বাঁধ রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এলজিডি কর্মকর্তারা। আরও জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বাঁধের ভাঙনের এই মুহূর্তে কি পরিস্থিতি, আর এলজিডি কর্মকর্তারা তো ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, এখন পর্যন্ত তারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন? মূলত আসলে গতকাল যদি আমি বলি, গতকালের তথ্য অনুযায়ী যে গতকাল কিন্তু রংপুরের যে তিস্তা পয়েন্ট যে পানি এটি কিন্তু বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ বিপদসীমার নিচ দিয়ে 39 সেন্টিমিটার। তবে আজকে সেটি কিন্তু অর্থাৎ 24 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে বিপদসীমার। তার মানে হচ্ছে 15 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এই যে তিস্তা বেড়িবাঁধটি এটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে যত পানি বৃদ্ধি পাবে, পানির স্রোত যত বাড়বে, তত কিন্তু এই বেড়িবাঁধটি ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ফলে কিন্তু মানুষের এই জায়গার প্রায় 1200 পরিবার কিন্তু এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা তাদের বাড়িঘর ভেঙে গেছে এবং রাস্তাঘাট যেটি চলাচলের রাস্তা সেটি কিন্তু ভেঙে গেছে। গতকাল যারা আসছিল অর্থাৎ নদী গবেষক ডক্টর লুৎফর রহমান, তিনি কিন্তু বলেছেন যে এটি আস্তে আস্তে যদি ভেঙেও যায় ব্রিজের কোনো ক্ষতি হবে না। তবে এখানকার মানুষ আশঙ্কা করছেন যে যদি এটি অর্থাৎ দ্বিতীয় তিস্তা সেতুর সংলগ্ন এই বেড়িবাঁধটি হয়ে থাকে এতে ক্ষতি কেন হবে না, এটি কিন্তু মুখোমুখি হয়েছিল এবং তিনি কিন্তু জবাব দিতে পারেনি সদুচ্চ। কিন্তু তিনি বলছেন যে পানি শুকনো মৌসুম ছাড়া এটি কোনোভাবেই অর্থাৎ এটির কাজ করা সম্ভব হচ্ছে না। যদি শুকনো মৌসুমে এই পানি না থাকে, নদীর পানি শুকিয়ে যায়, তাহলে এটি কাজ করা সম্ভব হবে। কিন্তু এই পানি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যদি এটি এখন পর্যন্ত মেরামত না করা হয় কিংবা জিও ব্যাগ না ফেলানো হয় এবং এটা রক্ষা না করা হয়, তাহলে কিন্তু এই এলাকার প্রায় 10টি গ্রাম কিন্তু ক্ষতিগ্রস্ত। আপনি নিশ্চয়ই জানেন যে এই পানি বৃদ্ধির ফলে কিন্তু লীলফাইমারির 10 গ্রাম, লালমনিরহাটের 3 গ্রাম, অর্থাৎ রংপুরের 3টি উপজেলায় কিন্তু এখন পানি বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, ও চর অঞ্চলগুলো, নিম্ন অঞ্চলগুলো কিন্তু এখন পানিতে থইতে করছে, তার বাড়িঘরে অনেকে পানি উঠে গেছে। যাওয়ার ফলে কিন্তু এই যে বেড়িবাঁধটি এটি কিন্তু রক্ষা করছিল, এই বেড়িবাঁধের কারণে 2টি গ্রাম কিন্তু রক্ষা করছিল, যে বেড়িবাঁধের পানি আটকে রাখছিল এবং এই বৃষ্টির ফলে কিন্তু পানি কিন্তু অনেকের বাড়িতে উঠতে পারেনি। কিন্তু বেড়িবাঁধটি যখনই ভেঙে যাবে পুরো দমে, সেক্ষেত্রে কিন্তু মানুষের ভোগান্তি আরও বেড়ে যাবে। তবে আমরা কিন্তু এলজিডির সঙ্গে কথা বলছি, এলজিডি বলছে যে এটি কিন্তু 2018 সালে যেহেতু নির্মাণ করা হয়, ব্রিজটি কিন্তু 131 কোটি টাকা ব্যয় কিন্তু নির্মাণ করা হয়েছে। সেই ব্রিজটি 18 সাল থেকে কিন্তু এ পর্যন্ত আমরা যেটা দেখেছি যে কখনো কিন্তু এই সংস্কার মুখ দেখেনি। 4 দফায় কিন্তু এই বেড়িবাঁধটি কিন্তু ভেঙে গেছে। 4 দফা ভেঙে যাওয়ার ফলেও কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসন অর্থাৎ এলজিডি, পানি উন্নয়ন বোর্ডের কিন্তু কোনো লোকজন আমরা দেখিনি। গতকাল তারা এসএলের একটা টিম গঠন করে তারা কিন্তু আসছে, পরিদর্শন করে গেছেন, তারা নৌকায় ঘুরছেন। তারপরে তারা জনগণকে বলছেন যে এই বেড়িবাঁধটি যদি পুরো ভেঙে যায় মানুষের ক্ষতি হবে, জমির আবাস সুবিধা ক্ষতি হবে, কিন্তু অন্য কিছু ক্ষতি হবে না। তবে ব্রিজটি কিন্তু আমরা যেটা জানি যে ব্রিজটি কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। এর ফলে বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার ফলে কিন্তু অনেক মানুষ কিন্তু তাদের দুর্ভোগ কষ্ট পড়তে হবে। এটি আসলে এই স্থানীয় লোকের দাবি। স্থানীয় ইউপি চেয়ারম্যান রয়েছেন, তিনি যেমনটি জানিয়েছেন যে অতি দ্রুত যদি সেটি সংস্কার না করা হয়, এই লক্ষ্মীটারি ইউনিয়ন শঙ্কুরদহ গ্রাম কিন্তু একেবারে পানির নিচে নিমজ্জিত হবে, পানির নিচে ভেঙে পড়বেন এবং এই এলাকার মানুষের কিন্তু অনেক বড় ক্ষতি হবে। রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পী ও দর্শকদের উপস্থিতিতে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো এক ভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। হৃদয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, ইসলামিক গান, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয় এই সাংস্কৃতিক সন্ধ্যা। পবিত্র সিরাত উপলক্ষে হৃদয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যা 2025 আয়োজন করে সমন্বিত সংস্কৃতি সংসদ শশাস। শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে শশাস। গান, কবিতা, গজল সহ নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে শিল্পকলা প্রাঙ্গণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক ও শিল্পীরা আসেন এই অনুষ্ঠানে। দর্শকরা বলেন, এই ধরনের অনুষ্ঠান সুস্থ ও সুন্দর সমাজ করতে ইতিবাচক ভূমিকা পালন করবে। এমন আয়োজন নৈতিকতা সমৃদ্ধ সমাজ করতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও দাবি দর্শকদের। মুসলিম হিসেবে আমাদের যে আইডেন্টিটি, এটা তারা দেখতে পাচ্ছে। আল্লাহ রাসূলের নাত হচ্ছে, হামদ হচ্ছে, তো ছোটবেলা থেকে এগুলো আসলে তারা শিখছে। বড় হয়ে তারা সুস্থ সংস্কৃতি সাথেই থাকবে। সেটি আমার কাছে খুবই ভালো লাগছে। আমি চাই এত সুন্দর আয়োজন বাংলার আনাচে কানাচে হোক। 3 বছর অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ফেরেশতে। আজ প্রেক্ষাগৃহে শুরু হবে শো। তার আগে শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সে হয় বিশেষ প্রদর্শনী। তবে বিশেষ প্রদর্শনী উপলক্ষে আড়ম্বরপূর্ণ কোনো আয়োজনই ছিল না।
কলাকুশলীরা জানান, গত 3 বছরে বাণিজ্যিক সিনেমার ভিড়ে পারিবারিক ঘরানার এই চলচ্চিত্রটি মুক্তি দিতে চাননি তারা। এছাড়া ঢাকঢোল পিটিয়ে প্রচারণার বিষয়টিকেও এড়িয়ে যাওয়া হয়েছে। কেন এটি করা হয়েছে তা সিনেমাটি দেখার পরে দর্শকেরা বুঝতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের জীবন সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ফেরেশতে। প্রদর্শনীতে সহ অভিনেতারা থাকলেও দেশের বাইরে অবস্থান করায় উপস্থিত থাকতে পারেননি নায়িকা জয়া আহসান। ধুমধুম করে মাইকিং করব, করব, এইটা আমরা আসলে করতে চাইনি। আমাদের ছবিটা আপনার ফার্স্ট শো থেকে লাস্ট শো পর্যন্ত যতদিন হলে থাকবে, যাতে এটা একটা মানুষের দ্বারা স্প্রেড হয়, এইভাবে আমরা চিন্তা করছি। কৃষ্টি কালচার, আমাদের মানুষ, আমাদের রং, বৈচিত্র্য, পহেলা বৈশাখ কেমন হয় সেটিও দেখানো উচিত। আমরা এই ফিল্মের মাধ্যমে সেগুলো চেষ্টা করেছি, তবে আমাদের পথ কিন্তু এখানেই থেমে নেই। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। মণ্ডপগুলোতে বিরামহীন চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। দুর্গাপূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির চূড়ান্ত কাজ। রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রতিমাকে। দিনরাত এক করেই পুরোদমে প্রতিমা তৈরিতে ব্যস্ত নাটোরের প্রতিমা শিল্পীরা। ৩৬৫টি মণ্ডপে প্রতিমা বানানোর পাশাপাশি চলছে তোরণ নির্মাণ ও সাজসজ্জার কাজ। এই বছর আমাদের প্রতিমার সর্বোচ্চ মূল্য আছে 2.25 লক্ষ টাকা এবং সর্বনিম্ন আছে 40,000 টাকা। কোনো ধরনের বিশৃঙ্খলা কখনোই ঘটেনি। এবারও আমরা উপজেলার সঙ্গে আলাপ করে দেখেছি যে কোনো মন্দির কমিটি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছে না। মণ্ডপে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। আমাদের মনিটরিংয়ের জন্য সিসি ক্যামেরা যাতে স্থাপিত হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশকে তাদের নিরাপত্তা এনশিওর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর্মির টিম টহলে থাকবে এবং আনসারের টিমও সেখানে থাকবে। চাঁপাইনবাবগঞ্জে 107টি মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এখন পর্যন্ত ভগবানের কৃপায় কোনো সমস্যা নেই আমাদের, আশা করি সামনেও হবে না। দুর্গাপূজা শান্তিপূর্ণ করতেই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। থানার অধীনে যে কয়টি মণ্ডপ আছে, সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্য যারা আছে তারা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে তারা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে। রোববার মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।